লাল রঙের বিশাল ইমারত, ইমারতের মধ্যবর্তী অংশে রয়েছে বিশাল সবুজ রঙের চত্বর। লাল আর সবুজের সংমিশ্রণে 6 নম্বর দ্বারকানাথ লেনের এই বাড়িতে জড়িত রয়েছে বহু ইতিহাস, বহু সাহিত্য, বহু স্মৃতি। সাহিত্য ও সংস্কৃতির নবজাগরণ ঘটেছে এই বাড়ির অন্দরমহল থেকেই। 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ অর্থাৎ এই দিনটিতে জোড়াসাঁকোর এই বাড়িতেই জন্মগ্রহণ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যা লোকমুখে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নামে পরিচিত। প্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী নোটিফিকেশান ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায়। কবিগুরুর পথ চলা শুরু হয়েছিল এই বাড়ি থেকেই। শৈশবে হারিয়েছেন মাকে, চাকরদের শাসনের অধীনে কেটেছে তাঁর ছেলেবেলা। ছোট থেকেই পড়াশোনাতে বিশেষ মন থাকতো না তাঁর। একটি গণ্ডি চক্রের মধ্যেই থাকতেন তিনি। একা একাই থাকতে পছন্দ করতেন, আর এই একা সময়গুলো কাটত বাড়ির চিলেকোঠায়। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকতেন বাইরে, উপভোগ করতেন প্রকৃতিকে, বাইরের জগৎকে। এইভাবেই বড় হয়ে ওঠা তাঁর। শৈশব থেকে শুরু হয় তাঁর সাহিত্য চর্চা। ছোট ছোট কবিতা লেখার মাধ্যমে শুরু হয় তাঁর লেখক জীবন। এরপর বড় হওয়ার সাথে সাথে একের পর এক সাহিত্য রচনা শুরু করেন কবিগুরু। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সিঁড়ি আর ছাদ ছিল কবিগুরুর নিত্যদিনের সঙ্গী। এই ছাদে বসে লিখেছেন বহু গান, কবিতা, উপন্যাস, দিয়েছেন নাটকের মহড়া। তাঁর একের পর এক সৃষ্টি বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছে বিশ্বের দোরগোড়ায়। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তাঁর হাতের শৈল্পিক স্পর্শ পড়েনি। তার মূল্যবান সৃষ্টিগুলি রচিত হয়েছে বিভিন্ন ভাষায়। বাংলা সাহিত্য ভাণ্ডার তাঁর দানে হয়েছে পরিপূর্ণ। কবি বা লেখক হিসাবে বিশ্বব্যাপী খ্যাতি হলেও রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে ছিলেন সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। নিজের সময়ের থেকেও রবীন্দ্রনাথ ঠাকুর ধারণ করেছিলেন অনাগত কালকে, যে কারণে তাঁর অমর সৃষ্টিগুলি এখনও সমানভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল অর্জন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই সব কিছুর পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকেননি তিনি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তিকে জাগ্রত করতে লিখেছিলেন দেশাত্মবোধক গান। আধুনিক যুগে মানুষ অনেক বেশি যান্ত্রিক হলেও আবেগ অনুভূতি প্রকাশে এখনও ফিরে আসতে হয় রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভারে। 52টি কবিতার বই, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ বই এবং অন্যান্য গদ্য সংকলন লিখে গেছেন তিনি। তাঁর লেখা ছোট গল্পের মোট সংখ্যা 95টি এবং তিনি প্রায় 2000 গান লিখেছেন, যা যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতানে সংকলিত করা হয়েছে। 1901 সালে রবীন্দ্রনাথ সপরিবারে শিয়ালদাহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম ও 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আশ্রমের আম্রকুঞ্জের উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করলেন ব্রহ্ম বিদ্যালয় বা ব্রহ্মচর্যাশ্রম নামে একটি পরীক্ষামূলক স্কুল। 1902 সালের 23শে সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান। এরপর 1903 সালের 19শে সেপ্টেম্বর কন্যা রেণুকা, 1905 সালের 19শে জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও 1907 সালের 23শে নভেম্বর কনিষ্ঠ পুত্র সমেন্দ্রনাথের মৃত্যু হয়। এইসবের মধ্যে 1905 সালে রবীন্দ্রনাথ
বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। 1906 সালে রবীন্দ্রনাথ তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে মার্কিন যুক্তরাষ্ট্র পাঠান আধুনিক কৃষি ও গোপালন বিদ্যা শেখার জন্য। 1907 সালে কনিষ্ঠা জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কেও কৃষি বিজ্ঞান শেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ। এই সময় শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে অর্থ সংকট তীব্র হয়ে ওঠে। পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশে পড়াশোনার ব্যয়ভার বহন করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্ত্রীর গয়না ও পুরীর বসতবাড়ি বিক্রি করতে হয়েছিল। জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময়। এই সময়ের মধ্যে 2 বার অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকতে হয়েছিল তাকে। 1937 সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবিগুরুর। সেবার সেরে উঠলেও 1940 সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি। এই সময় পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলি ছিল মৃত্যু চেতনাকে কেন্দ্র করে। মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগভোগের পর 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিগুরু। প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আজ এতটুকু জানলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।